আমাদের ভয়েস অফ বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ। সত্য, কোথায় আছো তুমি আপু? ঠিক আছো? এতদিন কোথায় ছিলে? ফোন পেলে কোথায়? সেদিন কি হয়েছিল? একসাথে এতগুলো প্রশ্নের উত্তর সুপ্ত কিভাবে দেবে বুঝতে পারল না। বোন দুলাভের কণ্ঠ শুনে ওর চোখ দিয়েও অঝরে পানি পড়ছে। তবুও কান্না সামলে একে একে সব বলতে শুরু করলো। সুপ্তর মুখে এসব শুনে রাফনিদের কান্না দ্বিগুণ বেড়ে গেল। তার সাথে বাড়ল ক্রোধ। সে সামলাতেই পারল না নিজেকে। ক্রোধান্বিত গলায় বলল, বাবা ঠিক বলেছিল, এই সব কিছুর সাথে ওই মহিলা জড়িত। আমারই ভুল, সন্দেহ থেকে কোনো স্টেপ নিতে বারণ করেছিলাম আমি। যদি বারণ না করতাম তাহলে তোকে এত সাফার করতে হতো না সোনা। কার কথা বলছিস তুই? রাফনিত, এমনটা তো নাও হতে পারে। সে ছাড়, আর কে আছে সুপ্ত এত বড় ক্ষতি করবে? ছোট মামির সাহস নেই, আর বড় মনি চাইলে শুরুতেই ওর ক্ষতি করে দিতে পারতো। এই মহিলা তো শুরু থেকেই আমার বাচ্চাটাকে সহ্য করতে পারতো না। কিন্তু কোনো কিন্তু নয় বাবু, শোন, তোর কিডন্যাপের পেছনে নিদ্র মায়ের হাত আছে। কি কি সব বলছো তুমি আপু? উনি কেন এসব করবেন? হ্যাঁ, আমি ঠিক বলছি, সেই করেছে এসব। তার কাছে স্ট্রং মোটিভ আছে। স্ট্রং মোটিভ? সুপ্ত বাচ্চা আমার, শোন, আমি এখন তোকে যেসব বলতে চাচ্ছি মন দিয়ে শুনবি, কোনো রিয়্যাক্ট করবি না। আসলে তোর জন্মের ব্যাপারটা তুই যা জানতি তা সঠিক নয়। তোকে আমরা অকস্মাৎ পাইনি। তুই তুই আশার মামা আর হেমলতা মামির সন্তান। সুপ্ত বিস্ময়ে বিমূঢ়। ওর কিছু বলার পূর্বে রাফনিদ একে একে ওর জন্ম বৃত্তান্ত বলতে শুরু করলো। প্রত্যেকটা কথা সুপ্তকে নির্বাক করে দিতে থাকলো। আর মনে হলো এই তিতকুটে সত্যিগুলো হৃদয় এফোর ওফোর করে দিচ্ছে ক্রমাগত। ও তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি নিজের জন্ম পরিচয় সম্পর্কে এমন অদ্ভুত কিছু সামনে আসবে। যে গর্ভধারিণী ছেড়ে গিয়েছিল জেনে এত ঘৃণা করেছে, তার জীবনের গল্প কখনো এরকম হবে? সব শুনে কেবল একটা প্রশ্নই করতে পারল সুপ্ত। এসবে আমার দোষটা কোথায় ছিল আপু? তোদের কারোরই দোষ ছিল না সোনা, তোরা পরিস্থিতির শিকার হয়েছিলি। আর নিদ্রর মা, তার সাথে যা অন্যায় হয়েছে তা করেছে তোর মামা আসাদ, আমার মা নয়। আর না করেছি আমি বা আমার সন্তান, তাহলে সে আমার মাকে কেন শাস্তি দিল? এতটা বছর আমি আর আমার সন্তানই বা কেন এর শাস্তি পাচ্ছি? সন্তান? একরাশ বিস্ময়ের সাথে উচ্চারণ করলো রাফনিদ। তৌহিদের হাত থেকে ফোন নিয়ে অস্থির চিত্তে প্রশ্ন করলো, তুই প্রেগনেন্ট বাবু? হ্যাঁ আপু, আমি প্রেগনেন্ট। কিডন্যাপ হওয়ার একদিন আগেই জানতে পেরেছিলাম। ভেবেছিলাম নিদ্র আর আমার অলমোস্ট ব্রোকেন সম্পর্কটাকে পুনরায় ঠিক করার আরেকটা সুযোগ পাবো। ওকে জানাতাম পরদিনই আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা পেয়ে, কিন্তু তার আগেই আপু কিসের এত ক্রোধ ওনার আমার উপর? জানো আপু, আমার ভেতরে দুজনের অস্তিত্ব। সেদিনই আল্ট্রাসাউন্ড করালাম। ছোট ছোট প্রতিচ্ছবি দেখে কি যে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল আমার, আমি বোঝাতে পারবো না তোমাকে। ভাবলেও বুক কাঁপছে আমার। বুকের ধনরা মরেই যেত যদি না পালাতাম। ওর বাবা তো জানেই না ওরা আসছে। এত অন্যায় আমার সাথে কেন বলতে পারিস? কাঁদিস না বাবু, স্ট্রং হ। আমরা দ্রুত এর একটা ব্যবস্থা নেব। তুই একদম স্ট্রেস নিবি না। আচ্ছা, তুই তোর ঠিকানাটা বল, আমরা আসবো ওখানে। তৌহিদ ও রাফনিদের কথায় সায় দিল। সুপ্ত কান্না থামিয়ে ক্ষীণ স্বরে বলল, আমি তো ঠিকানা জানি না আপু, তবে এখন আমি ফিরবো না। ওনার বিরুদ্ধে সব প্রমাণ এক করে তবেই ফিরবো, শাস্তি দিতে ফিরবো। একা একা থাকবি কি করে? চিন্তা করো না, প্রিয়র প্রাণ আমি। ও থাকতে আমার কিচ্ছু হবে না। তোমরা হেল্প করো আমাকে, আর দোয়াতে রেখো আমাদের। প্রতিদিন তোর খোঁজ নেব আমি।
যখন তখন কল করো না আমায়, আমি মেসেজ করলে তবেই করো। ঠিক আছে। আপু নিদ্র কেমন আছে? ভালো নেই বাবু, সেও ভালো নেই। তোকে হারিয়ে পাগল, প্রায় পাগলের মতো খুঁজেই ফিরছে। ওকে এখন আমার কথা বলার দরকার নেই আপু, ইনফ্যাক্ট কাউকেই বলার দরকার নেই। কিন্তু প্লিজ বলো না, তবে কোনোভাবে আমার প্রেগন্যান্সি রিপোর্টটা নিদ্র হাতে পাঠানোর ব্যবস্থা করো। কোন ডক্টরের কাছে গিয়েছিলি? ডক্টরের নাম এবং হসপিটালের অ্যাড্রেস বলল সুব্ধ। রাফনিত ওকে নিজের যত্ন নিতে বলে ফোন রেখে দিল। ফোন রেখে ধপ করে বিছানায় বসে পড়ল সুব্ধ। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ওর, মাথা ঘোরাচ্ছে। ওর মা গর্ভধারিণী মা, এক জীবনে এত যন্ত্রণা সয়ে এসেছে সে। এত অন্যায় হয়েছে তার সাথে। কোন পাপের শাস্তি ছিল ওসব? আর তার জন্মদাতা, সে তার ভালোবাসার মানুষটার সাথেই অন্যায় করেছে। মানুষ কিভাবে পারে চিরকাল পাশে থাকার প্রতিজ্ঞা করে তা ভুলে যেতে? আর অতীত ভোলা কি এতই কষ্টের? নাকি অতীতের একটা ভুলের জের ধরে একের পর এক অপরাধ করে যাওয়া আনন্দের? সবকিছুর পেছনে অনিমার হাত রয়েছে এটা শুনে তো সুপ্ত কাঁদতেও ভুলে গেছে। একটা ব্যক্তির জন্য মনে এতটা রাগ আসলেই পুষে রাখা যায়। ঘৃণার মুখ তেতো হয়ে উঠল সুপ্তর। বিয়ের পর থেকে একটু একটু করে অনিমার আচরণ পাল্টে যাওয়ার যুক্তিগুলো খুব ভালোভাবে মেলাতে পারছে এখন। চোখের পর্দায় নিদ্রর পুরো পরিবারের চিত্র ভেসে উঠল। আচ্ছা নিদ্র কি তার মায়ের অপকীর্তির ব্যাপারে জানে? জানলে সে তার মাকে যথাযথ শাস্তি দিতে পারবে তো? ব্যথাবিদীর্ণ হৃদয়ে বিছানার চাদর খামছে সুপ্ত বসে রইল। বেশ কয়েকদিন পরের ঘটনা। জানালার কারণে সে মাথা ঠেকিয়ে উদাস চোখে বাইরেরটা দেখছে সুপ্ত। কিছুদিন যাবৎ সূর্যের দেখা নেই। সমস্ত আকাশ জুড়ে পড়তে পড়তে ধূসর কালো মেঘ পুঞ্জীভূত হয়ে আছে। এখানে যানবাহনের আওয়াজ একদমই পাওয়া যায় না। কদাচিৎ মধ্যরাত্রে সর্পিল গতিতে ছুটে আসা ট্রেনের শব্দ শোনা যায়, অথবা সাইকেলের বেলের টুংটাং শব্দ, নতুবা মেঘাচ্ছন্ন খোলা আকাশের নিচে দু একটা কাক হুঠাৎ আর্তনাদ করে ওঠে। কেবলই মনে হয় আকাশের বুকে বুঝি চটের মতন চির ধরল। এই যা, তাছাড়া তো প্রগাঢ় নিঃশব্দতাই ডুবে থাকে সমস্ত এলাকা। আকাশের পানে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সুপ্তের মনে হলো শহরতলীয় মেঘ আর মফস্বলের মেঘের মধ্যে পার্থক্য আছে। বলা হয়নি ওরা এখন শহরে নেই। এক সপ্তাহ হলো একটা মফস্বলে এসেছে। শহরে খুব গন্ডগোল চলছে। ওরা যেই পাড়ায় থাকতো তার পাশের পাড়ায় গ্যাং রেপের শিকার হয়েছে এক কিশোরী। বিরোধী দলের বুড়ো নেতাটার ভার্সে এর সাথেই জড়িত। চাচার ছায়াতলে গা ঢাকা দিয়ে বসে আছে ছোকরা। এদিকে মেয়েটার পরিবার বেশ দরিদ্র। টাকার জোর না থাকায় ওদের অভিযোগ আমলেই নিচ্ছে না পুলিশ। কেস ফাইল করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব নিয়ে খুব আন্দোলন হচ্ছে ওখানে। জাস্টিসের জন্য পথে নেমেছে ছাত্র জনতা। সড়ক অবরোধ করে বিরতিহীন চলছে আন্দোলন। প্রিয়রা যেহেতু দল করে, তাই দলের সবার পরিবারের নিরাপত্তার জন্য এমপি সাহেব এই মফস্বলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সোশ্যালি প্রিয়কে বলা যায় না কখন কোন বিপদ আপদের সম্মুখীন হতে হয়। এছাড়া দুটো গর্ভবতী মেয়ে তার বাড়িতে, সেফটির ব্যবস্থা তো করতেই হয়। সুপ্তর এখন মনে হচ্ছে তার কারণেই প্রিয়র ঝামেলা কয়েক গুণ বেড়ে গেছে। নিদ্রার জন্য খুব মন কেমন করে। ও বোধহয় বাচ্চার কথাটা এখনো জানে না। আপু বলেছিল রিপোর্ট পাঠাবে, পাঠালো কি না? এখানে তো নেটওয়ার্কের অবস্থাও ভালো না, আপুর সাথে কথাও হচ্ছে না এসেছে থেকে। প্রিয় বলল আশেপাশে কোথাও এয়ারটেল সিমের টাওয়ার নেই, তাই এমন অবস্থা। আজ জিপি সিম কিনে আনার কথা, দেখা যাক নতুন সিম এলেই না হয় কথা হবে। আহারে জীবন, কুচক্রে পড়ে এক নিমিষে সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। খুব করে ইচ্ছে হয় নিড্রুর কাছে ফিরে যেতে, কিন্তু এত সবের পেছনে যে আছে তার যথাযথ শাস্তির ব্যবস্থা না করেও কিছুতেই ফিরতে পারবে না। নিড্রু বাড়ি ফেরার মাস পেরিয়েছে। ছেলেকে পেয়ে অনিমার খুশি কে দেখে। প্রথম দিন তো বুকে চেপে ধরে ডুকরে কাঁদল। অবশ্য ছেলের চিন্তায় যে মরিয়া হয়েছিল এমন কিছুই নজরে আসছে না নিড্রর। মা দিব্যি তার কাজ নিয়ে ব্যস্ত আছে। সব স্বাভাবিক চলছে এদের জীবনে। বাড়ির বউ এতদিন হলো নিখোঁজ, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেবল নিদ্রকে দেখে দু একবার নাম করে সুপ্তর।
বলে একজন নামকরা ডিটেকটিভের সাথে যোগাযোগ করবে। এসব যে প্রহসন তা জানে নিদ্র। 2 দিন হলো আইটি ফার্মের কাজটা পুনরায় শুরু করতে বলছে। পুরাতন সেই পার্টনার ইরার সাথেও কথাবার্তা বলল হুট করে। বাসায় দাওয়াতও করল। কি অদ্ভুত আচরণ। তবে নিদ্র আর ওর ভগ্নদশা নিয়ে মা না হোক অন্য কেউ যদি কিঞ্চিত পরিমাণও কনসার্ন হয়ে থাকে, সেটা একমাত্র জামাল মামা। তার এই ইমোশনালটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে নিদ্র। রোজ নিয়ম করে একবেলা মামার সাথে বসে সুপ্তহীনা সে কতটা অসহায় সেই গল্প করছে। প্রয়োজনে খানিক চোখের পানিও ঝরাচ্ছে। কাজ হচ্ছে মনে হয়। মামাকে খুব চিন্তাগ্রস্ত লাগে ইদানিং। ওকে দেখলে চোখের পানি ছলছল করে বেচারার। মায়ের উপর নজরদারিটাও ভালোই চলছে। এতদিন তেমন কিছু লক্ষ্য করেনি, তবে আজ সকালবেলা কার যেন একটা কল এলো আর খাওয়া ফেলে ঘরে চলে গেল নিচের ঘরে। চেহারাটাও রঙহীন হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য। রাজনীতির বাজার এখন রমরমা, ওসব নিয়ে ঝামেলা হওয়ার কথা নয়। আর ঝামেলা হলেও আড়ালে কথা বলার কিছু ছিল না। পূর্বেও অনেক ঝামেলা হয়েছে, কোনো মন্ত্রী হলেও তার সাথে সামনে বসেই কথা বলতো, এভাবে আড়ালে চলে যায়নি। ঘাবলা তো কিছু একটা আছে। ইজি চ্যাটে বসে এসব আপন মনে ভেবে যাচ্ছিল নিদ্র। কলিং বেলের শব্দে এলোমেলো চিন্তাগুলো ছত্রভঙ্গ হলো। বাসায় এই মুহূর্তে ও আর কাজের লোকগুলো ছাড়া কেউ নেই। কে আসতে পারে অসময়ে? ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালো নিদ্র। বাইরে বেরোতে না বেরোতেই কাজের লোকটার গলা শোনা গেল। তাকে উদ্দেশ্য করে বলছে, ভাইজান, দেখেন কেডাই জানি পার্সেল নাকি নিয়ে আসছে, আপনারে খোঁজে। আমাকে? খানিকের জন্য ভ্রু কুঁচকাল নিদ্র। কাজের লোকটা মাথা নেড়ে সায় দিতেই দ্রুত নেমে এলো ও বলল, আচ্ছা তুই যা। পার্সেল বলতে একটা খাম, যে সে খাম নয়, হসপিটাল থেকে পাঠানো খাম। কোনো রিপোর্ট মনে হচ্ছে, কেসের রিপোর্ট। ভেবে পেল না নিদ্র। সিঁড়ি বেয়ে ঘরে আসতে আসতে খামটা ছিঁড়ে সেই রিপোর্টটা বের করল। রিপোর্টে রোগীর নামের স্থানে সুপ্তর নাম দেখেই পা থেমে গেল তার। অস্থির চিত্তে দ্রুত নজর বোলাতে লাগলো পুরো রিপোর্টে। লেখাগুলো পড়ে ভাবনার চাইতেও অধিক চমকে গেল সে। প্রেগনেন্সি রিপোর্ট, সুপ্ত প্রেগনেন্ট। দ্বিগুণ অস্থিরতায় টেস্টের ডেটটায় চোখ বুলিয়ে নিল। কিডন্যাপ হওয়ার একদিন আগের ডেট। তার মানে এতদিনে তাদের সন্তান নিজ অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। বিস্ময়ে নির্বাক হয়ে গেল নিদ্র। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমা হতে শুরু করলো তার। খানিক বাদে সে জল চোখের সীমানা ছাড়িয়ে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে শুরু করলো বিনা বাধায়। এই অশ্রুর নাম কি দেবে নিদ্র? আনন্দ অশ্রু নাকি বেদনা অশ্রু? আচ্ছা, আনন্দ এবং বেদনার সংমিশ্রণে যে অশ্রু ঝরে তাকে কি নামে ডাকতে হয়? প্রিয় মাত্র বাইরে থেকে ফিরল। আগামীকাল শহরে যেতে হবে। দলের ছেলেপেলেদের নিয়ে একটা মিটিং আছে। এদেশে ধর্ষণের বিচার হয় খুব কম, কিন্তু এভাবে আর কতদিন? ছোট লোকেরা ক্ষমতা পেয়ে এর অপব্যবহার করছে খুব। না, এবার যুব সমাজকেই শক্ত হাতে হাল ধরার ব্যবস্থা করতে হবে। পদে পদে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে প্রিয়দের। এই তো গত মাসে পাড়ার সংগঠনের ঘরটা ভেঙে দিল বিরোধী দলের ছোকরারা। কত রকমের অ্যালিগেশন লাগালো। এমপি সাহেব না থাকলে তখনই একটা এসপার ওসপার হয়ে যেত। কিন্তু এমপি সাহেব বললেন, ধৈর্য ধারণ করো। সরকারের পক্ষে থাকতে হলে এমন অনেক অ্যালিগেশন সহ্য করতে হবে, যাতে দাঁত চেপে শুয়ে যাও, সঠিক সময়ে এর শোধ তোলা হবে। কিন্তু বললেই তো আর শোধ নেওয়া যায় না। পাবলিকের সামনে ক্লিন ক্যারেক্টার রাখতে গেলে শোধের ব্যাপারটাকে আড়ালে সমাধান করতে হবে। আর তার জন্য দল ভারী করা প্রয়োজন। ময়লা আবর্জনা যত আড়ালে সাফ করা যায় ততই ভালো। বিভিন্ন এলাকা থেকে আরো কয়েকজন শিক্ষিত যুবক দরকার। এই এলাকাতে অবশ্য কয়েকজনের খোঁজ পেয়েছে, তাদের সাথে কথাবার্তাও বলেছে। সমাজ কল্যাণে তাদের আগ্রহ বেশ। এই আগ্রহটা ধরে রাখতে এবং আরো মানুষকে উদ্যত করতে নতুন একটা সংগঠন তৈরি করেছে প্রিয়। স্বল্প সংখ্যক সেই যুবকদের নিয়েই আজ সারাদিন নতুন সংগঠনের ঘর তোলায় ব্যস্ত ছিল। পোড়াবাড়ির ছোট্ট রাস্তাটা দিয়ে কিছু দূর এগিয়ে চৌধুরী ভিটা। চৌধুরী ভিটার উপরে বকুলতলা, সেখানে দুচালা ঘর তোলা হচ্ছে। সার্বিক দেখাশোনার দায়িত্বে আছে ও নিজেই। এখনো কাজ চলছে। আজ সারাটা রাত ওখানে থাকার কথা ছিল,
কিন্তু শিথা কল করে জানালো সুপ্ত নাকি সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি। এমতো অবস্থায় সব কাজ ফেলে ছুটে আসতে হলো প্রিয়কে। বাচ্চা পেটে নিয়ে কেউ অভুক্ত থাকে? এমনিতেই আঘাতে দুর্বল হয়ে আছে সে। এত জেদ কেন মেয়েটার? বুঝতে পারে না প্রিয়। প্রিয়কে দেখে রমলার মুখ ভার হয়ে গেল। বাবু, আমি আর এখানে কাজ করব না বললাম। সে আজ কেমন ধারা ব্যবহার করলো আমার সাথে। খাবারটাই তো খাইতে বলেছিলাম, কি এমন অপরাধ হলো? হ্যাঁ, কত জোরে ধমক দিল আমাকে। আপনি এর একটা বিচার করবেন। দিনে দিনে কেমন ধারা মেজাজ পরিবর্তন হচ্ছে তার। নাকের ডগায় রাগ নিয়ে বসে থাকে। মেয়ে মানুষের বাবু এত রাগ থাকতে নেই। প্রেগনেন্ট তো, মেজাজ এক এক সময় এক এক রকম থাকে। ওই পোয়াতি আমগরে সীতামাও কই, সে তো কখনো আমার সাথে এমন ধারা কথা বলেনি। আচ্ছা, আমি ওকে বকে দিব। এবার বলো, সীতা কোথায়? কিছু খেয়েছে ও? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দিয়ে তারে শোয়াই দিয়ে আসছি। শরীরটা এত ভারী হয়েছে, আজ দিনের বেলা বুকের কাপড় ভিজলো কয়বার। বলি ডাক্তারের কাছে একবার নিয়ে দেখান। কবে না কবে তারিখ পড়ে, মনে হচ্ছে বেশি দিন আর নেই। আর নতুন জন্তু এখনও খায়নি, সকাল থেকে না খাওয়া সে। এভাবে অনিয়ম করে পেটের বাচ্চাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? রাগত স্বরে বলল রমলা। ওর কথা বলার ধরনই হেসে ফেলল প্রিয়। এখনই বকা খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল, এখন আবার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে রমলাকে বলল। তুমি প্লেটে খাবার বেড়ে দাও, আমি দেখছি সে কি করে না খায়। ঘরে এসে দেখে ডান কাঁধ হয়ে এক হাতে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন সীতা, অপর হাতখানা পেটের উপর রেখেছে, যেন বাচ্চাটাকে আশ্বস্ত দিচ্ছে মা আছে, ভয় নেই, শান্তিতম ঘুমাও। ঘুমন্ত সীতার গায়ে কম্বলটা টেনে দিয়ে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল প্রিয়। তারপর চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। কি ভীষণ ব্যস্ততায় দিনগুলো কেটে যায়। দায়িত্ব পালন করতে করতে মাঝে মধ্যে ভুলে যায় সেও মানুষ। তারও একটা মন আছে, যে মন জুড়ে ভালোবাসা ভরা শুধুমাত্র এক মানবীর জন্য, যাকে সে কখনো নিজের করে পাবে না। অথচ প্রতিজ্ঞা করেছিল তার জন্য সারাটা জীবন অপেক্ষা করবে। কিন্তু নিয়তি, দায়িত্বের নিচে চাপা পড়ে গেল ভালোবাসা। ইদানিং খুব করে মনে পড়ে এসব কথা। আসলে তাকে সামনে পাচ্ছে, অথচ জানে দুজনের মধ্যকার দূরত্বটা অসীম। পাশে আছে কিন্তু নিজের করে পাবে না। এত নিকটে এসেও দূরে দূরে রয়েছে বলেই অপ্রাপ্তির কথা এভাবে স্মরণ হয়। ইদানিং কি হয়েছে ওর? অদ্ভুত একটা চিন্তা মাথায় ঘোরে। সুপ্তকে যেতে দিতে ইচ্ছে হয় না প্রিয়র। সুপ্তকে আজীবনের জন্য নিজের কাছে রাখতে ইচ্ছে হয় প্রিয়র। থাক না সব অস্বাভাবিক। সে তো পাবে তার প্রিয়ঙ্বদাকে। তাদের সেই কাঙ্ক্ষিত সংসারটা হবে। সংসারে থাকবে তার প্রিয়ঙ্বদা, সে আর প্রিয়ঙ্গিনী। সবাই প্রিয়ঙ্গিনীকে তার সন্তান বলবে, কত সুখ। কিন্তু না, এ যে সম্ভব নয়। খুব কষ্ট করে নিজের ভেতর থেকে এই চিন্তাগুলো সরাতে হয় প্রিয়কে। নিজের সাথে নিজের যুদ্ধ যে কতখানি ভয়ানক মর্মে মর্মে উপলব্ধি করতে পারে এখন। খাবারের প্লেট হাতে যখন সুপ্তর ঘরে ঢুকলো, তখনও সুপ্ত জানালার কারণে সে মাথা ঠেকিয়ে নির্নিমেষ দৃষ্টিতে বাইরে তাকিয়ে। একা একা জানলা ধারে কি করো প্রেমবোদা? একাকিত্বই তো আমার সঙ্গী। একা একা কি করে সার্ভাইভ করা যায় তাই ভাবছি। আমি কি নেই তোমার পাশে? তুমি আসলেই আছো প্রিয়? প্রিয়র দিকে তাকালো সুপ্ত। প্রিয় চোখ তুলে চাইল, কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু মনের ভিতর গুছিয়ে নিতে পারল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাছ ভেঙে ভাত মাখায় মন দিল। সুপ্ত গুটি গুটি পায়ে সে প্রিয়র সামনে বসলো। কোথায় ছিলে সারাদিন? নতুন সংগঠনের জন্য ঘর তোলা হচ্ছে, এখানে ব্যস্ত ছিলাম। দেখি হা করো তো। ভাত মেখে মুখের সামনে ধরল প্রিয়। সুপ্তরও বেশ ক্ষুধা পেয়েছে। উচ্চবাচ্য না করে মুখে পুড়ে নিল সে খাবারটা। নিঃশব্দেই অনেকটা ভাত শেষ করল। এক সময় দেখলো প্রিয় মাথা নিচু করে হাসে। ভ্রু কুঁচকালো সুপ্ত। আসছো যে? না, ভাবছি। কি ভাবছো? আসলে কি এমন কোনো দিন আসবার কথা ছিল? তোমার মুখে খাবার তুলে দিচ্ছি আমি, তুমি আমাকে রাজ্যের প্রশ্নে অস্থির করে তুলছ। একদম বিরক্ত না হয়ে ভালোবেসে সব প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। প্রিয়র কথার পৃষ্ঠে নিশ্চুপ রইল সুপ্ত। ওর বলবার কিছুই নেই। প্রিয় চুপ করে গেল হঠাৎ। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুপ্তর পানে। কল্পনায় সুপ্তর সাথে তার কিছু কথোপকথন চলতে থাকলো। ওখানে সে সুপ্তকে আর্দ্র গলায় শুধালো। তুমি আমার হলে না কেন প্রেমবোদা? কাঁদছো তুমি?
মানতে ভীষণ কষ্ট হয়। 7.5 কোটি মানুষের এই পৃথিবীতে আমি শুধু তোমাকেই চেয়েছিলাম, সে যে খুব করে। একাকিত্ব ভরা জীবনের সব বিষাদ চিরতরে বিলীন করতে চেয়েছিলাম তোমার মাঝে। আমার সবটা দিয়ে পেতে চেয়েছিলাম তোমায়। আমার চাওয়ার মাঝে কি অপরাধ ছিল? আমি কি অন্যায় কিছু চেয়ে বসেছিলাম প্রিয়ঙ্গদা? তবে তুমি কেন আমার হলে না? কেন কেন কেন? কাতর স্বর প্রিয়র। ওর দিকে তাকাতেই সুরুপ্তর সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো আর মনে মনে আওড়ালো। এতটা দিন তো ঠিক ধৈর্য ধরেছিল মানুষটা, তবে আজ এমন ভেঙে কেন পড়ছে? একটা সময় নিত্যদিন তোমায় নিয়ে স্বপ্ন দেখতাম জানো। স্বপ্নে তুমি থাকতে আমার সেই পরিচিত অষ্টাদশী তরুণীটি, পরনে বসন্ত শাড়ি আর শীতে ভর্তি চরম সিন্দুর নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে। আমি আজলা ভরে তোমার বদনখানি আগলে নিতাম। প্রশস্ত ললাটে অধর চুম্বন করে ফিসফিসিয়ে বলতাম, ভালোবাসি ভালোবাসি ভীষণ ভালোবাসি। আমার দেখা এই স্বপ্নটা ভীষণ যত্নে লালিত ছিল জানো। আমি রোজ এটা মনে করে নিজেকে ভাগ্যবান ভাবতাম। কিন্তু চরম বাস্তব হচ্ছে, এক জীবনের সবার স্বপ্ন পূরণ হয় না। আমারও হলো না। ভালোবেসে কাছে টেনে নেওয়াটা হলো না তোমায়। অসম্পূর্ণ রয়ে গেল আমাদের প্রেম কথন। আচ্ছা, অপূর্ণতা আমাদের এত যন্ত্রণা দেয় কেন বলতে পারো? প্রিয়, প্রিয়, কি ভাবছো? সুপ্তর ধাক্কায় কল্পনার জগৎ থেকে খ্যাত শব্দে কাচের মতো ভেঙে গেল প্রিয়র। বড় করে শ্বাস টেনে নিজেকে সামলে বলল, না কিছু না, খাবারটা শেষ করো, একটা মজার জিনিস দেখাবো তোমায়। তা দেখো, আগে বলো তো কি ভাবছিলে? তোমার চোখে জল কেন? আমার চোখে জল কই? বাহাত চোখের কাছে দিতেই বুঝতে পারলো আসলেই চোখে জল ভরা। কল্পনার শক্তি এত প্রখর, বাস্তবেও তা প্রভাব ফেলেছে। হাসবার চেষ্টা করল প্রিয়। ও কিছু নয়, জানলা দিয়ে এত হাওয়া বইছে, ধুলো আসছে, সব আমার চোখে লাগছে। ডাস্টে অ্যালার্জি তো আমার। দেখো, চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, আগে বলবে না আমায়? ধরো এই করে চালটা অফ করে দিচ্ছি। প্রিয়কে কিছু বলবার সুযোগ না দিয়ে উঠে জানালা বন্ধ করতে গেল সুপ্ত। অ্যালার্জির কথাটা যে মিথ্যে বুঝতে অসুবিধা হলো না ওর। সময় দিল প্রিয়কে নিজেকে সামলে নেওয়ার। ওকে খাওয়াতে এসে যে অপূর্ণ স্বপ্নগুলোর কথা মনে পড়েছে ঠিক আন্দাজ করতে পারল সুপ্ত। ভাবতেই খারাপ লাগে, একটা ছেলের কাছে আজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে সে। এই অপরাধবোধ হয়তোবা কোনোদিন কমাতে পারবে না। প্রিয়ঙ্গদা, দাঁড়িয়ে রইলে কেন? এসো, জলদি খাওয়াটা শেষ করো। আজ তোমায় বায়োস্কোপ দেখাতে নিয়ে যাব। বায়োস্কোপ? এত রাতে? রাতেই তো বায়োস্কোপ দেখার আসর বসে। আজ দুপুরে চেয়ারম্যান সাহেবের কাছে শুনলাম তাদের বাসায় প্রতি বৃহস্পতিবার বায়োস্কোপের আয়োজন করা হয়। আজ তো বৃহস্পতিবার, তাই আজ আয়োজন করা হয়েছে। উনি পার্সোনালি ইনভাইট করলেন আমাকে। সীতা তো একটু বেশি অসুস্থ, আবার ঘুমাচ্ছেও, তাই তোমায় নিয়ে যেতে চাচ্ছি। তোমার মাইন্ডটা ফ্রেশ হবে। তাছাড়া আজ বহুদিন পর মেঘ ফুরে মস্ত চারটা বেরিয়েছে। দেখছো না, জ্যোৎস্নার মুক্ত চড়ানো হাসিতে প্রকৃতি কি সুন্দর হাসছে। গ্রামের নির্মল বাতাসে সেই হাসি উপভোগ করার সৌভাগ্য সবার হয় না। আমি চাই আজ জ্যোৎস্নার পবিত্র হাসিতে আমার প্রিয়ঙ্গদাও হাসুক। ওয়াও, আমি না কখনো বায়োস্কোপ দেখিনি। দেখিনি তো আমিও। ভেতরে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছে। আমারও, তবে হ্যাঁ যাবো একটা শর্তে। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। কীরকম প্রশ্ন? বলবো, আগে প্রমিস করো সত্যিটা বলবে। আচ্ছা প্রমিস, সব সত্যি বলবো। তাহলে সেই কথাই রইলো, বায়োস্কোপ দেখে তারপর প্রশ্নগুলো করবো। আচ্ছা, আমিও তবে অপেক্ষায় রইলাম। মুস্কি হাসল প্রিয়। সুপ্ত ওর হাসি মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমিও অধীর আগ্রহে ওয়েট করে আছি উত্তরগুলো শুনবার জন্যে। চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম হাঁটলে একটা দিঘি পাওয়া যায়। সেই দিঘির বাড়ি উঁচু টিলার পাশে বসে অবাক জ্যোৎস্নার রোশনাই উপভোগ করছে সুপ্ত এবং প্রিয়। প্রিয় অবশ্য জ্যোৎস্নার রোশনাই উপভোগ করছে না, উপভোগ করছে তার প্রিয়ঙ্গদার সৌন্দর্য। নিবিষ্টে তাকিয়ে রয়েছে তার পানে। প্রিয় সর্বদা মনে হয় প্রিয়ঙ্গদার স্নিগ্ধ চেহারা সমগ্র পৃথিবী মায়া। একবার তাকালে চোখ ফেরানো দেয়। প্রকৃতিতে আজ নির্মল হাওয়া বইছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না। খানিক পরপর কেবল দিঘির টলটলে পানি থেকে ব্যাঙ কিংবা মাছের ডুব সাঁতার খেলার ফলে উৎপন্ন ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসে। এই শব্দে বিরক্ত লাগছে না সুপ্তর, বরং মনে হচ্ছে
এটা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। নিদ্রকে নিয়ে এমন রাত কাটানোর বড্ড স্বাদ ছিল শুভ্রর। কে জানে পূরণ হবে কিনা। পরক্ষণেই মনে হলো ওর হবে না কেন, অবশ্যই হবে। একবার ঢাকায় ফিরুক, মানুষটাকে সহি সালামতে সামনে পাক, তারপরে এই স্বপ্নের কথাটা বলবে। একবার মনের কথা জানালেই পূরণ হবে যাবে শখ। মনের ইচ্ছে সেই দিনটাই বেশি দূরে নেই। রাফনিত বলল নিদ্র পেয়েছে রিপোর্টটা, কল করেছিল ওকে এ ব্যাপারে কিছু জানে কিনা জিজ্ঞেস করার জন্য। রাফনিত অবশ্য অভিনয় করেছে, এর কিছুই জানে না। নিদ্র ভীষণ অস্থির হয়ে গেছে তারপর থেকে। হয়তোবা খুব দ্রুতই এসব নোংরা খেলা পোষ করে নিতে আসবে তার সুপ্তকে। আবারও ফিরবে সুপ্ত তার কাঙ্ক্ষিত সংসারে, তার নিদ্রর কাছে। প্রিয়ঙ্গদা, ওই দেখো দিঘির মাঝে পদ্ম ফুটে রয়েছে। প্রিয় গলা সরে গেল। সুপ্ত চট করে তাকালো ওর ইশারা করা স্থানে। হ্যাঁ, একটা শ্বেতপদ্ম ফুটে রয়েছে, যাদের রূপালী আলোয় পড়ার চিকচিক করছে পদ্মটা। ফুলের দিকে তাকিয়ে মুচকি হাসল সুপ্ত। প্রিয় শুধালো, পদ্মটা নিতে চাও? কথায় আছে না, যার স্থান যেখানে তাকে সেখানেই মানায়, তেমনি পদ্ম দিঘির মাঝে শোভা পায়, হাতে নয়। ফুলেরা পবিত্রতার প্রতীক। সেই পবিত্রতার প্রতীক যদি প্রিয়সীর হাতে তুলে দেওয়া হয়, তাহলে তার গৌরব অধিক বৃদ্ধি পায়। পবিত্র জিনিস সদা পবিত্র সম্পর্কেই শোভা বাড়ায় প্রিয়, নিষিদ্ধ জিনিসের নয়। প্রিয়র দিকে তাকিয়ে বলে সুপ্ত। প্রিয় এবার ফুল থেকে দৃষ্টি সরিয়ে সুপ্তর চোখে চোখ রাখে। ওর মুখের আওয়া স্মিত হয়ে ধীরে ধীরে। সুপ্ত মৃদু হাসিটা ধরে রেখেই বলে, তোমার ইচ্ছে তালিকার শেষ ইচ্ছেটা ছিল আমার সাথে কোনো এক চাঁদি রাতে দিঘির পাড়ে বসে চাঁদের আলো গায়ে মাখবে। আমি তোমার সেই ইচ্ছেটাও পূরণ করে দিলাম। এবার তবে জীবন চলার গতিটা পাল্টে ফেলো। মানে? মানে তো তুমি খুব ভালো করেই জানো প্রিয়, অতীত আগ্রে বেঁচে থাকার দিন শেষ হলো, এবার নিজের গৃহস্থ সাজাতে শুরু করো তুমি। তুমি আমায় সবটা ভুলে যেতে বলছো? বলছি, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা তুমি জানো তো প্রিয়, সেই যন্ত্রণার প্রতি নিয়ত দগ্ধ হচ্ছ তুমি, সেই একই যন্ত্রণায় আরো একজন দগ্ধ হচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে সে নিজেকে। সীতা? ক্ষীণস্বরে নামটা উচ্চারণ করল প্রিয়। সে কথার জবাবে কিছু বলল না সুপ্ত, কেবল একটা শীতল দৃষ্টি নিক্ষেপ করল। আমার চেনা প্রিয় তো এমনটা ছিল না, চোখের সামনে এক একজনকে কষ্ট পেতে দেখে সে নিশ্চুপ কি করে থাকতে পারে? তুমি কি করে নিজের স্ত্রীকে কষ্ট দিতে পারো প্রিয়? আমি ওকে কষ্ট দিচ্ছি? কিভাবে কষ্ট দিচ্ছি প্রিয়ঙ্কদা? সিঁদুরদানের পূর্বেই ওকে বলে দিয়েছিলাম আমার থেকে যেন কোনো এক্সপেকটেশন না রাখে। সংসার করব, দায়িত্ব পালন করব, কিন্তু ভালোবাসা সে আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমার স্থান কাউকে দিতে পারবো না। আমার স্থান সে তো কখনো থাকার কথাই ছিল না প্রিয়। কোনো সম্পর্কই যেখানে ছিল না সেখানে স্থান আসে কি করে? আমি তোমায় কখনো ভালোবাসিনি। আমি তো বেসেছি, মৃত্যু বেসে যাব। তুমি যে শুরু থেকেই আমার সবটা জুড়ে, সেখানে নতুন করে সীতাকে স্থান দিই কি করে? দিতে পারতে যদি চেষ্টা করতে। তুমি বোধহয় কখনো ওকে নিয়ে ভাবতে চেষ্টাই করনি, আর না এখন করছো। ভালোবাসা ছাড়াও কিন্তু সংসার হয় প্রিয়ঙ্কদা। এই পৃথিবীতে অনেক মানুষ ঘর করেছে ভালোবাসাবিহীন। চিন্তা করো না, আমি একবার ওর হাত ধরেছি, মৃত্যুর পূর্ব পর্যন্ত ধরেই রাখবো। আর দায়িত্ব পালন করতে প্রিয় কখনো পিছপা হয় না। ভালোবাসা ছাড়া সংসার হয় এটা তোমার ভুল ধারণা প্রিয়। আর দায়িত্বের কথা বলছো তো, কেবল দায়িত্ববোধ থেকে সংসার টেকে না। যা টেকে তা বাইরে থেকে ঠিকঠাক লাগলেও ভেতর থেকে ভাঙা ভাঙা সংসারের সুখ পাখিও বাসা বাঁধতে চায় না। সীতা মেয়েটা না তোমার বড্ড বেশি ভালোবাসে প্রিয়, ও এক পৃথিবী সমান সুখ ডিজার্ভ করে। আমি দোষী, কিন্তু কি করব বলো, আমি যে তাকে ভালোবাসতে অক্ষম। অবুঝের মতো কথা বলো না, বিয়ে ছেলে খেলা নয়, তুমি জানোই এটা। একটা মানুষের সাথে ভালোবাসাবিহীন একই ছাদের নিচে বসবাস করা অসম্ভব প্রায়। তোমার মন পুরোপুরিভাবে সীতাকে স্বীকৃতি জানিয়ে দিয়েছে, কিন্তু মস্তিষ্ক পারছে না। পারছে না কারণ তুমি চাইছো না। তোমার হৃদয় ঠিক বলছে জীবনটাকে দ্বিতীয় সুযোগ দিতে, তুমি তার কথা শুনছো না। সৃষ্টিকর্তা তোমায় 2 হাত ভরে দিতে চাইছেন প্রিয়, তুমি কেবলই সেই সুযোগ হেলায় হারাচ্ছ। এর কারণ কি? আমার প্রতি ভালোবাসা নামক সেই প্রহসন। আমার ভালোবাসা তোমার কাছে প্রহসন প্রিয়ঙ্কদা। অবশ্যই প্রহসন। কাকে বোকা বানাতে চাইছো তুমি? নিজেকে নাকি সমগ্র পৃথিবীকে? সমগ্র পৃথিবী উপলব্ধি করাতে চাইছে তুমি এবং সীতা একে অপরের পরিপূরক।
অস্বীকার করতে পারবে? সীতার চোখে চোখ রাখতে পারো না ভয়ে? চোখ যে মনের কথা বলে, ওর দৃষ্টি আকুতি ভরা, কেবল চায় তোমায় সে। ওর চোখে চোখ রাখলে সেই আকুতি ভরা দৃষ্টি উপেক্ষা করার সামর্থ্য নেই তোমার। এই কারণেই ভয় হয় যদি তার চোখে হারাতে গিয়ে তোমার সত্তাটা হারিয়ে ফেলো। সত্যি তো এটাই, আমার সত্তা তোমার মানুষ করতে মরীচিকার মতো ক্ষণস্থায়ী। একদিন না একদিন তাকে মিলিয়ে যেতেই হবে, এটা তুমিও মানো। আর তাই জোর করে আঁকড়ে ধরার চেষ্টা করছো তুমি আমায়, অথচ তোমার আমার পথ কখনোই এক হওয়ার ছিল না, হবে না। এটা ধ্রুব সত্য। পৃথিবীর সব কিছু না একটা নিয়মের ভেতর দিয়েই চলে। নিয়ম রোধ হলে ধ্বংস অনিবার্য। আমাদের এই সম্পর্কগুলো নিয়মের অধীন। যারা বলে প্রেম জাত পাত দেখে হয় না, তারা এক জীবনে বহু কষ্টের ভেতর দিয়ে যায়। মানুষের চিন্তাশক্তি স্বতন্ত্র কিছু, কিন্তু ভালোবাসার অনুভূতি ততদিন পর্যন্ত স্বতন্ত্র যতদিন এতে কারো অধিকার থাকে না। যখন অধিকার প্রাপ্তির ভাগিদার এসে যায়, তখন তাকে তার ন্যায্যটা বুঝিয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব। তোমার আর সীতার বিয়েটা যেভাবেই হোক না কেন, আজ তোমার পুরো জীবনের উপর পূর্ণ অধিকার কেবলমাত্র সীতার। তোমার সবটা জুড়ে থাকার অধিকার শুধুমাত্র সীতার, সুপ্তর নয়। সুপ্ত কেবল তোমার একজন ভালো বন্ধু হতে পারে, প্রেয়সী শব্দটা তার জন্য নয়। তুমি না সর্বদা আমার মঙ্গল চাইতে? তবে আজ জেনে বুঝে আমায় এত বড় অপরাধের ভাগিদার কেন করছো তুমি? একটা মেয়ের কান্নার কারণ কেন বানাচ্ছ প্রিয়? বলতে বলতে সুপ্তর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ওদিকে প্রিয় নত মস্তকে বসে রইল। ভাবনাগুলো তার এলোমেলো হয়ে যাচ্ছে। সে তো এমন নয়, নিজেকে সামলে নিতে খুব জানত। তবে সুপ্তর আগমনে সব পাল্টে গেল কেন? কেন সে বেসামাল হয়ে পড়ল? তবে এটা কি আকর্ষণ থেকেই হচ্ছে? সে তো বাচ্চা নয়। ভালোবাসা তার প্রেমের মধ্যে পার্থক্য খুব জানে। ধুধু মরুভূমিতে একজন তৃষ্ণার্ত ব্যক্তি হঠাৎ পানির সন্ধান পেলে যেমন পাগলপাড়া হয়ে ছুটে যায় সে পানির উপর দখল নিতে, তেমনি সে তৃষ্ণার্ত ছিল প্রিয়ঙ্বদার ভালোবাসা পাওয়ার জন্য। হাজার ক্রোশের দূরত্ব জানত, তাই এতদিন নিজেকে সামলাতে পেরেছিল। কিন্তু এত বছর বাদে পুনরায় কাছে পাওয়ার পর মিলিয়ে যাওয়া ভালোবাসার অনুভূতি নামক চারাটা কচি ডালাপালা মেলতে শুরু করেছে অজান্তেই। তাই তো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। কেউ ঠিকই বলেছে, এ পৃথিবীর প্রত্যেককেই তার কাছের মানুষগুলোর সামনে সবচাইতে বড় অসহায়। হাজার চেষ্টা করেও অসহায়ত্ব লুকাতে পারে না। সৃষ্টিকর্তাই বুঝি লুকোতে দেন না। প্রিয়ঙ্বদাকে কাছের মানুষ ভাবতে গিয়ে বুদ্ধি হারিয়ে ফেলেছিল প্রিয়। এটাও ভুলে গিয়েছে একদা এক মিত্র লোককে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল প্রিয়ঙ্বদার প্রতি ভালোবাসার সৎকার করে দেবে, সীতার চোখে কখনো জল আসতে দেবে না। প্রতিজ্ঞা রাখতে পারল না, ঠিকই তার অর্ধাঙ্গিনীর চোখের জলের কারণ হয়ে গেল। এত বড় পাপ কিভাবে করতে পারল সে? এখন এর প্রায়শ্চিত্ত করবে কি করে? সীতা তাকে ক্ষমা করবে তো? তুমি নাকি একজনকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে সীতার চোখে জল আসতে দেবে না, অথচ সীতার সিঁদুর পরানোর সাথে সাথেই তাকে আজীবন কষ্টের ডোরে বেঁধে দিয়েছো তুমি। তোমার শর্ত মেনে সিথি রাঙাবার সময়ই সে নিজের জীবনের সব রং হারিয়ে ফেলেছিল প্রিয়। এত বড় অপরাধ তুমি কি করে করতে পারলে বলো? তবে আমি এখন কি করবো প্রিয়ঙ্বদা? কিভাবে করব এই পাপের প্রায়শ্চিত্ত? সৎকার করে দাও, তোমার মানুষ পটের মরিচিকা সৎকার করে দাও। ভুলে যাও তোমার জীবনে প্রিয়ঙ্বদা বলে কেউ ছিল। এই মানুষ সুপ্ত আর বেশি দিন নেই তোমার মাঝে। আমার স্থান তো নিদ্রর বুকে প্রিয়। একদিন না একদিন আমায় তার কাছে ফিরে যেতেই হবে, সেই দিনটা আর দূরে নয়। অবাক হচ্ছো আমার সব মনে আছে বলে? না, আমি জানতাম তুমি স্মৃতিশক্তি হারাবার নাটক করছো। কিছু বলিনি কারণ কথা সম্পূর্ণ করল না প্রিয়। সুপ্ত মুচকি হাসল। সব কথা সম্পূর্ণ করার প্রয়োজন পড়ে না, অসম্পূর্ণতায় কিছু কথার সৌন্দর্য অক্ষত থাকে। তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেব। না শুনি বলে দিলে? প্রিয় উত্তরে কিছু বলল না। সুপ্ত পুনরায় বলল, আমার ছুঁয়ে প্রতিজ্ঞা করো প্রিয়, সীতাকে তুমি খুব ভালোবাসবে, ওর সমস্ত অধিকার ওকে ফিরিয়ে দেবে, ওর কাঙ্ক্ষিত মানুষটা হয়ে উঠবে তুমি, জীবনটাকে আরেকবার সুযোগ দেবে। অনুভূতির উপর কারো জোর নেই প্রিয়ঙ্গদা। প্রতিজ্ঞা আমি করতে পারবো না। প্রতিজ্ঞাগুলো তৈরি হয় ভাঙার জন্য। তবে আজ এই মুহূর্ত থেকে তোমার জন্য আমার সমস্ত ভালোবাসা আমি হৃদয়ের গহীনে সযত্নে লুকিয়ে রাখলাম। অতীতের দরজায় খিল দিলাম। বর্তমান আর ভবিষ্যৎকে অস্বীকার করবার মতো অধিকার আমার নেই। গরল মনে করে আজ যাকে পান করলাম,
বিশ্বাস রাখি একদিন সে অমৃতে পরিণত হবে। হাসবার চেষ্টা করল প্রিয়, কিন্তু ঠিক পারল না। চোখ জোড়া জলে টইটুম্বর। ছেলে মানুষের কাঁদতে মানা, সমাজের প্রচলিত কথাটার জন্যই আজ তাকে প্রাণপণে চেষ্টা করতে হচ্ছে এই জল যেন চোখের সীমানা ছাড়িয়ে বেরিয়ে না পড়ে। সুপ্ত ওর থেকে চোখ সরিয়ে নিল, একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল। আমি মন ভরে দোয়া করি তোমায়। হঠাৎ নীরবতা নেমে এলো তাদের মাঝে। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে প্রিয় ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, ফিরতে হবে না? তুমি খানিকটা বসো, আমি চলে যাচ্ছি। একা একা পারবে না? খুব পারবো, আমার সাহসী বাচ্চারা আছে তো আমার সাথে, তারা আমার কিচ্ছু হতে দেবে না। পেটে হাত রেখে বলল সুপ্ত। ওর কথা শুনে কিঞ্চিত হাসল প্রিয়। সুপ্ত আর দেরি করলো না, পাল্টা হাসি দিয়ে পিছু ফিরে হাঁটা ধরল। ও জানে খানিক বাদে প্রিয় ওর পেছন পেছন আসবে। প্রিয়র মানুষ পটে ওর সত্তাটা যে মরিচিকা নয় তাও নিজেও জানে। এও জানে ভুলিয়ে ভালিয়ে সব ঠিকঠাক করার বয়সটা আর নেই। তবে কিছু কঠিন কথা দিয়ে আঘাত করে যদি সম্পর্কের গতিপথটা পাল্টাতে পারে তবে দোষ কোথায়? প্রিয় আর সীতার মাঝে সব স্বাভাবিক করবার চেষ্টা আজ নয়, বহুদিন থেকেই। একদিন হন্যে হয়ে ফোন খুঁজছিল সীতার শোবার ঘরে। ভুলবশত ড্রেক্সের ডয়ারে হাত পড়ে যায়। তখনই একটা ডায়েরি পায়। পরবর্তীতে ডায়েরির মলাটে সীতার নাম দেখে বুঝতে পারে ওটা ওর। ইচ্ছে হয় না খুলে দেখার, কিন্তু সীতা আর প্রিয়র সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন থাকা নিতে গর্হিত কাজটা করেই ফেলে। সেখানেই জানতে পারে ওদের ভগ্নপ্রায় সংসারটার কথা, প্রিয়র প্রতি সীতার অগাধ ভালোবাসার কথা। মেয়েটার মাঝে আত্মসম্মান বোধ ছিল খুব। প্রথমবার প্রিয়র থেকে নাবোধক উত্তর পাবার পর ওই কম বয়সেই বাবার এক বন্ধুর ছেলেকে বিয়ে করে ফেলে। হয়তোবা ভেবেছিল একজনের মাঝে আরেকজনকে না পাওয়ার দুঃখগুলো মিলিয়ে দেবে। দ্বিতীয়বার যেন কষ্ট পেতে না হয় তার প্রিয়র প্রতি অনুভূতির কিছুই লুকায় না নতুন মানুষটার থেকে। সেসব মেনে অ্যাকসেপ্ট করে সীতাকে। সম্পর্কটাকে ঠিক হওয়ার সময় দেয়। বছর কয়েক যাওয়ার পর যখন ফাইনালি সম্পর্ক ঠিক হতে নেয়, ঠিক তখনই নেমে আসে ঝড়। অপঘাতে মারা পড়ে ছেলেটা। দ্বিতীয়বারের মতো জীবনেও রং হারিয়ে ফেলে সীতা। বাবার ইচ্ছেতেই শ্বশুরবাড়ি থেকে চলে আসে বাবার বাড়ি। ওখানেই থাকতো তারপর থেকে। 1 মাস অতিবাহিত হয় কি না তার মাঝেই পায় সন্তানের খবর। নতুন একজনের আগমন হবে শুনতেই চিন্তিত হয়ে পড়েন সীতার বাবা শ্যামল বাবু। মেয়ের পুরো জীবন পড়ে রয়েছে, সন্তান হলে তাকে বিয়ে করবে কি? অ্যাবর্শন করানোর চেষ্টা করেন, কিন্তু সীতা তাতে রাজি হয় না। সংসারে অশান্তি হয় এ নিয়ে। রাজনীতির বাজারও তখন খারাপ চলছিল। সব মিলিয়ে ভীষণ দুশ্চিন্তায় দিন যাপন করছিলেন শ্যামল বাবু। প্রিয় তখন তার অধীনে কাজ করত। একমাত্র সেই ছিল বাবা মেয়ের সৌভাকাঙ্ক্ষী কিংবা আপনজন। তো নিজে এত প্রেশার নিতে না পেরে একসময় প্রিয়কে সব খুলে বলেন শ্যামল বাবু। এসব শুনে সে তখন আশ্বাস দেয় সবটা ঠিক করে দেবে। এর মাঝে একদিন হুট করে শ্যামল বাবুর বাড়ির পুলিশ দ্বারা ঘেরাও করা হয়। তার উপর কোটি টাকার আত্মসাতের আরোপ লাগে। ড্রাগস, নারী শিশু পাচার সহ আরও বিভিন্ন রকমের অবৈধ ব্যবসার সাথে জড়িত চার্জ করে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও বা সব অ্যালিগেশনই মিথ্যে ছিল, কিন্তু মিডিয়া ব্যাপারটাকে ঘেটে ঘ করে দেয়। তবুও প্রিয় চেষ্টা করেছিল বেল করাবার, কিন্তু সেই সুযোগ তিনি দেন না। তার পূর্বে জেলে হার্ট অ্যাটাক করে বসেন। আসলে এত অপমান গঞ্জনা তিনি সইতে পারেননি। 2 দিন আইসিইউতে থাকেন, অতঃপর মৃত্যুর পূর্ব পর্যন্ত মেয়েটার জীবন সাজিয়ে দেবার ধারণা ছিল তার ভেতর। এজন্যই শেষ মুহূর্তে প্রিয়র হাতে তুলে দেন মেয়েকে। তার বিশ্বাস ছিল মেয়েকে যার হাতে তুলে দিচ্ছেন সে খুব যত্নে আগলে রাখতে পারবে তার কলিজার টুকরোটাকে। একজন ব্যক্তি যে জীবন মৃত্যুর মাঝামাঝিতে দাঁড়িয়ে প্রিয়র উপর ভরসা করে তার হাতে নিজের সবচেয়ে বড় সম্পদটা দিয়ে যেতে পারেন, তাহলে প্রিয় কেন জীবন দিয়ে এর যত্ন করতে পারবে না? এই ভাবনা থেকেই সত্য সিদ্ধান্ত নেয় প্রিয় আর সীতাকে সে এক করবে যে কোনো উপায়ে। প্রিয় আর সীতা সত্যিকার অর্থেই একে অপরের পরিপূরক। এদের দুজনের দুজন ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। ব্যথাটা এদের এক, তাই একজন আরেকজনকে সামনে নিতে পারবে এক উপায়ে। সত্য বিশ্বাস করে সীতা প্রিয়র জীবনকে সৌভাগ্য বয়ে আনবে।
হাঁটতে হাঁটতেই একবার পেছনে তাকালো সুপ্ত। ওর ভাবনাকে সত্যি করে ঠিক প্রিয় ওর পেছন পেছন আসে। সীতাও ভাগ্যবতী বটে, প্রিয়র মতো মানুষরা যাকে ভালোবাসে তাকে নিজের সমস্তটা দিয়ে আগলে রাখতে জানে। তোমরা খুব সুখী হও সীতা, মুঠো ভর্তি গোলাপের ন্যায় নাজুক তোমাদের সম্পর্কটাকে খুব আগলে যত্নে রাখো প্রিয়, তার সবটা দিয়ে। সহাস্যে বিড়বিড় করে বলল সুপ্ত। নিদ্র ফোন হাতে বসে আছে বিছানার এক পাশে। আজ এত বছর পর বাবার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে খুব। সুপ্ত হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার কল করেছিলেন বাবা, রিসিভ করেনি নিদ্র। কেন যেন করতে ইচ্ছে হয়নি, তবে আজ নিজে থেকে কথা বলতে ইচ্ছে করছে। ও যে বাবা হচ্ছে, এত বড় খুশির সংবাদটা জানাতে ইচ্ছে হচ্ছে এই মানুষটাকে। মনে হচ্ছে সে ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই আপনজন। মাকেও আপন লাগে না। বারবার কন্ট্যাক্ট লিস্টে যাচ্ছে, বাবার নামে প্রেস করছে, আবার ফিরে আসে। এরকমটা কয়েক মিনিট যাবতীয় করছে নিদ্র। কিন্তু এভাবে আর কতক্ষণ? একটা সময় নিজেই নিজের ওপর বিরক্ত বোধ করল নিদ্র। ফোন করার সিদ্ধান্ত বাতিল করে দেয়। তারপর কি ভেবে হুট করে কল করে বসে। দুবার রিং হতেই রিসিভ হয়ে যায় কলটা। ওপাশ থেকে বিস্ময় মাখানো কণ্ঠস্বর ভেসে আসে। নিদ্র বাবা? নিদ্র নিশ্চুপ বসে রয়। কল তো দিয়ে ফেললো ঝুঁকের মাথায়, এখন কথা শুরু করবে কি দিয়ে? ওপাশ থেকে পুনরায় ডাক আসে। নিদ্র বাবা, ভালো আছিস? কথা সাজিয়ে নিতে চেষ্টা করে নিদ্র। ঠোঁট কাঁপে তার কিছু বলতে, তবে বেশি সময় নষ্ট করে না সে। আড়ষ্টতা ভেঙে হুট করেই ডেকে ওঠে। বাবা। ছেলের কাছে এতদিন পর বাবা ডাক শুনে নুহাসের সারা শরীর কেঁপে ওঠে। প্রথম যেদিন বাবা হওয়ার সুসংবাদটা পেয়েছিল, তখন যেই অনুভূতিটার জন্ম হয়েছিল, মনে সেই অদ্ভুত অনুভূতিটা যেন পুনরায় ফিরে আসে। অজান্তে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে তার চোখ থেকে। নিজেকে সামনে হাসি মুখে বলে, আরেকবার বাবা বলে ডাকবি নিদ্র? বাবার কথা শুনে নিদ্রর চোখেও জল চলে আসে। চোখে জল, মুখে হাসি নিয়ে সে বলে, বাবা জানো তোমার বংশধর আসছে, তোমার ছেলে বাবা হচ্ছে, আজই জানতে পারলাম। নিদ্রর মুখে এত বড় খুশির সংবাদ আনএক্সপেক্টেড ছিল নুহাসের কাছে। সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়ে, উচ্ছ্বাসে মৃদু চিৎকারে বলে, আলহামদুলিল্লাহ। বাবার পাগলামিতে নিদ্র হেসে ওঠে, কিন্তু তারপরেই ভীষণ কান্না পেয়ে যায়। ফুঁপিয়ে ওঠে সে। বাবা তোমার বৌমাকে এখনো খুঁজে পাইনি, কোথায় খুঁজবো তাও জানি না। আমরা কার ক্ষতি করেছিলাম বলতে পারো? কেন আমাদের সাথে এরকম হলো? সন্তান আসছে সেই খবরটাও সে নিজে মুখে বলে যেতে পারলো না। কে জানি কি অবস্থায় আছে। তুই ভেঙে পড়িস না বাবা, আল্লাহর ওপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে দেখিস। কবে ঠিক হবে বাবা? আমি আর পারছি না ধৈর্য ধারণ করতে। এভাবে বলতে হয় না বাবা, দেখবি খুব জলদি বৌমাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু কিন্তু বৌমা যদি নিখোঁজ থাকে, তাহলে তোকে কে জানালো এত বড় সংবাদ? জানি না বাবা, আজ সকালবেলা রিপোর্টটা এসেছিল। তুই ভালো করে নাম ঠিকানা পড়ে দেখেছিস তো? এই রিপোর্ট বৌমারই তো? হ্যাঁ বাবা, কিডন্যাপ হওয়ার একদিন আগেই ও আলট্রাসোনো করাতে গিয়েছিল। তাহলে তো অনেক দিনের কথা। আজ এতদিন পরে সেই রিপোর্ট পেলি কি করে? কে পাঠালো তোকে? সন্ধিহান হয়ে বললেন নুহাস। নিদ্র এবার টনক নড়ল। এতদিন হয়ে গেল কোনো খবর পায়নি। ও ফিরে আসার পরপরই হঠাৎ কি করে রিপোর্ট নিয়ে কোনোভাবে কি সুপ্ত পাঠিয়েছে? ঢাকায় আছে সুপ্ত, তাহলে ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? তুমি নাকি তোমার পৈতৃক সম্পত্তিগুলো তোমার ওই বোনের মেয়েটার নামে লিখে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তুমি আমার মতামত না নিয়ে এত বড় ডিসিশন নেওয়ার সাহস কোথা থেকে পাও? গলা নামিয়ে কথা বলো রুমা। আমার সম্পত্তি আমি কাকে দেব কাকে দেব না এটা একান্তই আমার সিদ্ধান্ত। তোমার সাথে পরামর্শ করার কিংবা তোমার মতামত নেওয়ার প্রয়োজন আমার নেই। প্রয়োজনে আমি তোমার ওয়াইফ। তোমার লাইফের প্রত্যেকটা ব্যাপারে আমার মতামতের গুরুত্ব রয়েছে। তাছাড়া নিজের বউ বাচ্চা ফেলে বোনের মেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়া আইন বিরোধী কাজ, এটা বোধহয় তুমি জানো। চাইলে তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নিতে পারবো। আচ্ছা তাহলে নাও, আমিও চাই তুমি লিগ্যাল অ্যাকশনে চলে যাও। ছাড়া পাই আমি আর আমার মেয়েটা। মেয়ে? কোনো মেয়ে নেই তোমার। ও তোমার বোনের মেয়ে, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অনাথ মেয়ে। তুমি শুধু আমার অভিষেকের পাপা। চিৎকার করলেই তো সব সত্য মিথ্যা হয়ে যাবে না? হেমাঙ্গিনী না অনাথ, আর না নিশা তাপার মেয়ে। ও আমার আর হেমের সন্তান। আর অভিক থাক, ওই প্রসঙ্গে যেতে চাই না। অভিষেকের পাপা?
তুমি কিন্তু বেশি বেশি করছো। যে মেয়ে মেয়ে করে আমার 19 বছরের সংসারে নিত্যদিন অশান্তি করে আসছো, সেই মেয়ে তোমার চরিত্রের কথা শুনে, ওর মায়ের প্রতি করা অন্যায়ের কথা শুনে থুতু দেবে তোমার মুখে। হেমের সাথে কোনো অন্যায় আমি করতে চাইনি। তোমরাই দিনের পর দিন ব্ল্যাকমেল করে আটকে রেখেছো আমাকে। হাস্যকর কথাবার্তা। আমার সাথে সম্পর্ক রাখার সিদ্ধান্তটা তোমার ছিল। ভাষাভাষী সম্পর্ক থেকে গভীরে পৌঁছানোর সিদ্ধান্তও তোমার ছিল। অসুস্থ স্ত্রীকে ফেলে যদি তুমি আমার কাছে আসতে পারো, তাহলে আমাকে ফেলে যে অন্য কারোর কাছে যেতে না, এর গ্যারান্টি কি? আমি যা করেছি সব আমার ভালোর জন্যই করেছি, আমাদের অভিষেকের জন্য করেছি। তুমি যদি শুরুতেই আমি বিয়ে করে নিতে, তাহলে আজ হেমলতাও বেঁচে যেত। চুপ করো তুমি। ওই নোংরা মুখে আমার হেমের নাম উচ্চারণও করবে না। নোংরা? আমি নোংরা হলে তুমি আমার চাইতে বেশি ঘৃণ্যতম। মুখ বিকৃত করে বলল রুমা। সাথে সাথেই চায়ের কাপ মেঝেতে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো আসাদ। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। শেষে ডাইনিং টেবিলে একটা লাথি দিয়ে হন হন করে হেঁটে ঘরে চলে গেল। ওর যাওয়ার পানে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে জঘন্য ভাষায় একটা গালি দিয়ে বসল রুমা। অতঃপর ফোন টেনে নিয়ে একটা নাম্বার ডায়াল করে কানে ঠেকালো। খানিক বাদে কল রিসিভ হতেই বলে উঠল, কল করতে চাইনি তোমায়, কিন্তু বাধ্য হয়ে হারামজাদিটার কিডন্যাপ কি তুমি করিয়েছো? ও যেন বেঁচে ফিরতে না পারে। আমার জীবনটা নরক বানিয়ে ছাড়লো একদম। অভ্যাস থেকে কি বললো বোঝা গেল না, তবে রুমা প্রচন্ড বিরক্ত হয়ে বলল, ওকে আর চাইকে? এই সম্পত্তিগুলো লিখে নিতে পারলে ভালো হতো। ঢাকার সব বাড়িগুলো তো আমি দিয়েই দিয়েছি, কিন্তু খুলনারগুলো, ওইসবের মূল্য কি কম? একবার ওগুলো পেলে আমার ছেলের লাইফ সেট হয়ে যাবে। প্লিজ শেষবারের মতো আমাকে হেল্প করো। ইস, কেন যে সেদিন 3টাকে মেরে দিতে পারলাম না। ঘরে ঢোকার কয়েক মিনিট বাদে ব্যাগের কথা মনে পড়ার পুনরায় ফিরে এলো আসাদ। হসপিটালে যেতে হবে, আর এক মুহূর্ত থাকবে না এই বাসায়। কিন্তু ব্যাগটা রেখেছি কোথায়? সোফার উপর রাখলো নাকি ডাইনিংয়ের দিকটায় না গিয়ে ড্রয়িংয়ের ব্যাগ খুঁজছিল। তখনই কানে এলো রুমার আংশিক কথাবার্তা। ওখানে দাঁড়িয়েই আটকে উঠল যেন। ওদের ডাইনিং কাম ড্রয়িং, এখান থেকে ওখানে বেশি দূরত্ব নেই। ভারী পর্দার কারণে একটু আড়াল মনে হয়, কিন্তু একটু জোরে কথা বললে সব শোনা যায়। রুমা হয়তো বা দেখেনি ওকে, নইলে এসব কথাবার্তা বলতে পারতো না। আচ্ছা, ও কার সাথে কথা বলছে? আর মেরে দিতে পারলে না মানে খুন? কার খুনের কথা বলছে ও? সম্পত্তির ব্যাপারেও তো কিছু বলছিল। এগুলোর সাথে কি হেমলতা কিংবা হেমাঙ্গিনীর কোনো সংযোগ আছে? আশাদের মনে হলো ও পায়ে বল পাচ্ছে না। ধপ করে সোফার উপর বসে পড়ল। এসির মাঝে বসেও ধড়ধড় করে ঘামতে শুরু করলো। রুমার আংশিক কথাগুলো মনে হচ্ছে এখনো কানে বাজছে। সব ধোঁয়াশা লাগছে। কার সাথে কথা বলবে এসব নিয়ে, কিভাবে সব রহস্য উন্মোচন করবে, কিছুই বুঝতে পারছে না আসাদ। নিত্রকে কল করে মেয়েটার খোঁজ দেবে নাকি দুলাভাইকে কল করবে? উফ, তার মেয়েটার জীবনচক্র এত জটিল কেন? ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে আছে নিদ্র। মনে হচ্ছে শরীর থেকে রুহুটা বেরিয়ে গেছে। বাবা আজ তাদের অতীত নিয়ে নিষ্ঠুর কিছু সত্য প্রকাশ করলো ওর সামনে, যা শোনার জন্য ও মোটেই প্রস্তুত ছিল না। মা ছেলের সম্পর্কের মাঝে শেষের দিকে এত ঘৃণা জমা হবে কল্পনা করতে পারেনি ও। এক জীবনে এত অপরাধ কি করে করতে পারে একটা মানুষ? সংসার ভাঙার পর থেকে শুরু করে এই অবধি এত স্ট্রাগল, এত কষ্ট, সংগ্রামের গল্প সবই নাকি মিথ্যে বানোয়াট। ওর বাবার যে দ্বিতীয় বিয়ে, সেটার পেছনেও মায়ের হাত আছে। আচ্ছা, ওর প্রতি মায়ের যে কনসার্ন, সেটাও কি লোক দেখানো? আদ্যপ্রান্ত নিজেকে মিথ্যের প্রলেপে ঢাকার পর স্নেহ মমতায় কি কিঞ্চিত পরিমাণও সততা থাকতে পারে? সুপ্তর বাবার বলা কথাগুলো বলতে গিয়েই এসব বেরিয়ে এলো সামনে। নিদ্রকে বলা নুহাসের কথাগুলো সারাংশ এই। অনিমা কখনোই মেনে নিতে পারেনি ওকে, সংসারেও মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি। শুরু থেকেই তার অনীহা ছিল সব কিছুর ওপর। খুব কষ্ট করে তার সাথে সময় অতিবাহিত করেছে নুহাস। ঘরে আটকে রাখতে হতো প্রায়। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো যে। পরিবারের সবাই বলতো ডিভোর্স দিয়ে দাও, কিন্তু দেয়নি, কারণ প্রচণ্ড ভালোবাসতো সে অনিমাকে। একদিন ঠিক সুন্দরভাবে সংসার করতে পারবে স্বপ্ন দেখত নুহাস। সে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা মিরাক্কেলের প্রয়োজন ছিল।
হয়েও গিয়েছিল মিরাক্কেল। নিদ্র আসার খবর পেল হঠাৎ। খবর শুনে নুহাসের মনে হতে লাগলো এই তো সব ঠিক হওয়ার পথে। ঠিক হচ্ছিল, পাল্টে যাচ্ছিল অনিমা। নবাগত শিশুকে নিয়ে কত শত স্বপ্ন সাজাতে শুরু করেছিল। সম্পর্কের গতিও পাল্টাচ্ছিল ক্রমশ। আসলে সন্তান তো হয় পিতামাতার সম্পর্কের সেতু বন্ধন। তাই তার আগমনী বার্তা সব ঠিক করে দিচ্ছিল। আক্ষেপ ছিল তাকে সহিও সালামতে কোলে পাওয়ার। একদিন সেই অপেক্ষাও ফুরল। নির্ধারিত সময়ে শিশু ভূমিষ্ঠ হলো পৃথিবীর বুকে। কিন্তু তার জন্মের পরপরই নিজের পুরনো রূপে ফিরে এলো অনিমা। এবারের পাগলামো পূর্বের চাইতে ভয়ানক। সবসময় একা থাকতে চায়, অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকে। কখনো মুখ লুকিয়ে কাঁদে, নিদ্রকে কখনো ভীষণ ভালোবাসে, কখনো সহ্যই করতে পারে না একদম। সামনে নিয়ে গেলে সরিয়ে দেয়, ফেলে দেওয়ার চেষ্টা করে। তার এমন ধারা আচরণ দেখে সবাই বলে পাগল হয়ে গেছে, পাগলাগারদে পাঠিয়ে দাও। নুহাস তা করে না, বরং একজন ভালো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়। ডাক্তার বলেন তার এই রোগটার নাম পিপিডি, পোস্টপার্টাম ডিপ্রেশন, যার অন্য নাম প্রসব পরবর্তী বিষণ্ণতা। সন্তান জন্মদানের পর অধিকাংশ নারীর ক্ষেত্রেই এমনটা দেখা যায়। এর থেকে উত্তরণের জন্য নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন মানসিকভাবে সাপোর্ট দেওয়া। নুহাস করে, ডাক্তারের কথা মতো সব করে। খানিক সুস্থ হয় অনিমা, কিন্তু পুরোপুরি তার অনাগ্রহ বিষণ্ণভাবটা কাটে না। পরবর্তীতে বেশ ভাবনা চিন্তা করে নুহাস তাকে পাঠায় খুলনা, অনিমার বড় ভাইয়ার বাসায়। হাওয়া বদলের পরপরই সে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। কয়েক মাস বাদে ফিরে আসে ছেলে সমেত। ফেরার পর তার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পায় নুহাস, যেন পরিস্থিতিতে সম্পূর্ণরূপে মেনে নিয়েছে। হাফ ছেড়ে বাঁচে এবার। যাক, শেষ পর্যন্ত তার সংসারে সুখ পাখিটা ধরা দিল। কিন্তু এসবই যে অনিমার নোংরা পরিকল্পনার অংশ কে জানত। একে একে কয়েক বছর ভালো কাটানোর পর হঠাৎ এসে নুহাসকে তার জবটা ছেড়ে দিয়ে বিজনেস করতে বলে। বিজনেস পার্টনার স্বয়ং অনিমার বড় ভাই। নুহাসের প্রথমে মতামত থাকে না, কিন্তু অনিমা তাকে সন্তানের ফিউচার, নিজেদের ফিউচার ইত্যাদি নিয়ে বোঝায়, যার যুক্তির সামনে হার মেনে একসময় নুহাসও রাজি হয়ে যায়। অর্থের যোগান অনিমা নিজেই করে। নুহাসের ডিটারমিনেশন দেখে খুশি হয়, কিন্তু শুরু থেকেই একটা ব্যাপারে অস্বস্তি হয়। আর সাধারণ ব্যবসায়ীরা যেমন ব্যবসা লাভ করে মন্থর গতিতে, তার ক্ষেত্রে তা হয় খুব দ্রুত। মনে হয় অনিমার ভাই এর সাথে যুক্ত জন্যই এত জলদি প্রফিট ভালো আসে। বড় শালকের অপকৃতি সম্পর্কে অবগত ছিল নুহাস, তাই ওর মনে হয় তার সাথে পার্টনারশিপে বিজনেস করলে এটাকে না ব্ল্যাক বিজনেস বলে আখ্যায়িত করা হয়। এরকম অস্বস্তি থেকে সিদ্ধান্ত নেয় ব্যবসা আলাদা করবে, নিজে পরিশ্রম করে ব্যবসা দাঁড় করাবে। ধীরে ধীরে প্রফিট হোক, কিন্তু সৎ পথে হোক। সিদ্ধান্ত জানায় স্ত্রী শালক উভয়কে। তারা চুপচাপ শোনে, অমত করে না, প্রত্যক্ষ মতামত দেয় না। ওরকম পরিস্থিতিতেই নুহাস নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে শুরু করে। নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দেয়। একটা সময় এতটাই মগ্ন হয়ে যায় জগৎ সংসারের খেয়াল থাকে না। দেখা যায় এমন হচ্ছে স্ত্রীর ছেলের মুখ দেখতে পারছে সপ্তাহে একদিন। মুঠোফোনে খোঁজখবর নিয়েই শেষ। কাজের মধ্যেই পরিচয় ঘটে আয়িশার সাথে। আয়িশা তার বর্তমান স্ত্রী। সে মূলত নুহাসের অফিস স্টাফ ছিল। একসময় প্রচুর সাহায্য করেছে নুহাসকে। নিজের সবটা দিয়ে করে গেছে কোম্পানির জন্য। কাজ করতে করতেই তার সাথে বেশ ভালো সখ্যতা গড়ে ওঠে নুহাসের। এই সখ্যতা আবার অনিমার পছন্দ ছিল না, সে সন্দেহ করত খুব। নুহা সবসময় আশ্বাস দিয়েছে চিট করবে না কখনো। অনিমা শোনেনি। তার সন্দেহ করার প্রবণতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কল দিলেই আজে বাজে প্রশ্ন শুরু করত। পুনরায় অশান্তি নেমে এসেছিল ওদের জীবনে। সারাদিন পরিশ্রম করে বাসায় ফেরার পর আজে বাজে টপিক নিয়ে ঝগড়া বাঁধানো কার ভালো লাগবে। ধীরে ধীরে সংসারে অস্থির লাগতে শুরু করে নুহাসের। বাসায় ফেরা বন্ধ করে দেয় সে, অফিসেই রাত কাটাতে শুরু করে। এরপর থেকে সমস্যা কমার বদলে আরও জোরালো হয়। নুহাস আর আয়িশাকে জড়িয়ে আজে বাজে কথা ছড়াতে শুরু করে। আজে বাজে কথা ছড়ানোর গুরু দায়িত্ব নেয় অনিমা নিজেই। এটা জানার পর নুহাস আর পায় না সংসারে মানিয়ে নিতে। অনিমার ওপর কেমন ঘৃণা চলে আসে তার।
মিথ্যে মিথ্যি অ্যাফেয়ারের ইস্যুকে জোর গলায় সত্য প্রমাণ করে ডিভোর্সের সিদ্ধান্তে চলে যায় অনিমা। তার বড় ভাই এতে পূর্ণ সমর্থন করে। এই দিনগুলিতে নুহাসের কেবল মনে হতো আত্মহত্যা করুক, সে না থাকলে বোধহয় সব অশান্তির সমাপ্তি ঘটবে। সমাজের নিয়ম ভেঙে রাতের আধারে মুখ লুকিয়ে কত কেঁদেছে গণিতে নেই। ভালোবাসার এত রূপ এই পৃথিবীতে, এত যন্ত্রণা নিয়ে আসে এই জিনিসটা। জোর করে আর যাই হোক সংসার তো হয় না, তাই অনিমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয় নুহাস। ওদিকে এইসব স্ক্যান্ডেলে আয়শা মেয়েটার খুব ক্ষতি হয়ে যায়। অসুস্থ বোনকে নিয়ে একা রংপুর শহরে থাকতো। আজুবাজু কথা ছড়ানোর পর তার বাসায় থাকা দুষ্কর হয়ে পড়েছিল। অসুস্থ বোনকে নিয়ে কোথায় যেত? শেষে বাধ্য হয়ে নুহাসের কাছে আশ্রয় ভিক্ষা চায়। নুহাস প্রথমে ওকে রাখতে চায় না, তারপর কি ভেবে রাখে। ওর জন্য মেয়েটার ক্ষতি হয়ে গেল ভাবতেই অপরাধ বোধে ছেয়ে যায় ভেতরটা। অপরাধবোধের তাড়না থেকে একটা ভালো ঘরে আয়শাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়। সম্বন্ধ আসে, মেয়ে দেখার ডেট ফিক্সড হয়, কিন্তু কে বা কারা নুহাসের সাথে আয়শার অবৈধ সম্পর্ক আছে এসব বলে ছেলেপক্ষের কান ভারী করে। ভেস্তে যায় সব। আয়শা অপমানিত হয় খুব। পরপর কয়েকবার এমন হওয়ার পর একদিন ঝোঁকের বসে কিছু না ভেবে সুইসাইড করে ফেলে। নুহাস যেন অকুল দরিয়ায় পড়ে যায়, বুঝে উঠতে পারে না এসব ঝামেলা থেকে মুক্তি মিলবে কিভাবে। এ সময় তার বড় ভাই পরামর্শ দেয়, মেয়েটাকে বিয়ে করে ফেলো, এছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। একটা দিন সময় নিয়ে ভাবে নুহাস। ভাবতে গিয়ে সব তালগোল পাকিয়ে যায়। পরবর্তীতে ভাইয়ের উপদেশ মেনে নেয়। মনে পাহাড় সম যন্ত্রণা লুকিয়ে রেখে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বাভাবিক বিয়েটা মেনে নিলেও সংসার মন বসাতে পারে না নুহাস। যেন বৃতৃষ্ণা এসে গেছে সংসার শব্দটার উপর। ছেলেটাকে কাছে পাওয়ার তাড়না জাগিয়ে খুব করে। মনে হয় বেঁচে থাকার একমাত্র অবলম্বন এখন সে। ছেলের কাস্টাডি নেওয়ার জন্য কোর্টে আপিল করে। অনিমা বিরোধ করেছিল ঠিক, কিন্তু সেটাই তেমন জোর ছিল না। নুহাস তখন বুঝতে পারেনি কাস্টাডি সারার ব্যাপারটাও অনিমার পরিকল্পনার অংশ ছিল। বুঝতে পেরেছে তখন, যখন সম্পত্তির দাবি নিয়ে দোরগোড়ায় পা রেখেছিল। নুহাসের বাবা তার বাড়ি ভিটে সহ অনেক সম্পত্তি নিদ্রার নামে উইল করে দিয়েছিলেন। প্রাপ্তবয়স্ক হবার পর সব সম্পত্তির অধিকারী হতো নিদ্র। সেই সম্পত্তিগুলো নিজের নামে লিখে নিতে অনিমা নিজের পেটের সন্তানকে গুটি বানিয়ে নোংরা খেলায় মেতে ওঠে। অবশ্য নিদ্র বেশি দিন নুহাসের কাছে ছিল না। একটা ভুল বোঝাবুঝি হয়ে ফিরে যায় মায়ের কাছে। অনিমার হাতের মুঠোয় তখন রাজ্য রাজপুত্র দুটোই। নুহাসের কেবলই মনে হয় সে হেরে গেল জীবনের কাছে। বহুদিন সে অভিমানে গুটিয়ে রাখে নিজেকে। তার এই অভিমানের দরজা ভেঙে বাইরে নিয়ে আসে আয়েশা। নুহাস খবর পায় অনিমার অভূতপূর্ব পরিবর্তনের। একজন সাধারণ নারী থেকে সফল নারী উদ্যোক্তা বনে গেছে সে। অবাক লাগে নুহাসের। খোঁজ নিতে শুরু করে তার অকল্পনীয় সফলতার পেছনের গল্পের। পরে জানতে পারে এই সব কিছুর পেছনে তার বড় ভাইয়ের হাত রয়েছে। বড় ভাইয়ের বুদ্ধিতেই এক সময় তার সংসারী হওয়ার নাটক, তারপর স্বামীর ধোঁকা খেয়ে অসহায় সাজা, আবার অসহায় থেকে হঠাৎই স্ট্রং হয়ে ওঠা, সবটা সাজানো। কিন্তু নুহাস বুঝতে পারে না অনিমা চাইলেই নিদ্রর নামটা তার জীবন থেকে মুছে ফেলতে পারত, অন্যরকম জীবন সাজাতে পারত। কিন্তু তা করল না কেন? ঠিক কী কারণে সে নিদ্রকে এত যত্নে মানুষ করেছে? কেবল মাতৃত্বের তাড়না থেকে, নাকি এর পেছনেও কোনো উদ্দেশ্য ছিল? সে প্রশ্নের উত্তর না তখন পেয়েছে আর না আজ। বাবার কাছে সবটা শুনে নিদ্রর মনেও একই প্রশ্নের উদ্ভব হয়েছে। না, হাতের উপর হাত রেখে বসে থাকলে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এবার একটা পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। নিদ্র দ্রুত উঠে পড়ল। ফোন পকেটে রেখে জামাল সাহেবের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ল। শুভ কাজটা মামাকে দিয়েই হোক। দুদিন থেকে পেটের মধ্যে চিনচিনে ব্যথা হচ্ছে সীতার। বেবি একসেপ্ট করছে থেকে অনেক রকমের ব্যথার সাথে পরিচয় ঘটেছে, তবে এই ব্যথায় একটু ভিন্ন। শ্বাসরুদ্ধকর অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে ব্যথা পেট ছাড়িয়ে কোমর অবধি পৌঁছে গেছে। পেশিতে টান লাগছে, পেটটা ছিঁড়ে পড়তে চাইছে। ব্যথার কথা অবশ্যই কাউকে বলেনি সীতা। প্রিয় আজ বাসায় আছে। ব্যালকনিতে বসে 90 দশকের একগুলো পেপার কাটিং মেলাচ্ছে। কি অদ্ভুত কাজ কারবার।
কোথায় এসে বউয়ের সাথে একটু গল্প করবে, সুবিধা অসুবিধা দেখবে তা না। কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো হলেও বলবে, অথবা মন্দ লাগলেও আমাকে বন্ধু ভেবে বলে দেবে। আমি সবসময় তোমাদের একজন বন্ধু হিসেবেই থাকতে চেয়েছি, তাই তোমরাও আমার পাশে থেকো। সবাই অবশ্যই শুনে লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।